আসসালামু আলাইকুম। আমি ৭-৮টা অঙ্কের সমাধান মানে কোন আইটেমটা কোন কোন জায়গায় যাবে এই বিষয়গুলো শুধু বলে যাব। আশা করি নিজেরা পারবা। জাস্ট অঙ্ক প্র্যাকটিস করতে হবে। অঙ্ক যদি বাসায় বসে প্র্যাকটিস না করো তাহলে তো সেই অঙ্ক আর তুমি করতে পারবা না। অঙ্ক করলে অবশ্যই পারবা। এমন কোনো ক্রিটিক্যাল আইটেম এই মুহূর্তে আর দেওয়া হবে না। সহজ কতগুলো অঙ্ক দেওয়া হবে। তো আমি ৫ থেকে ১১ পর্যন্ত আগে বলে যাই। এরপরে আরো কয়েকটা পারলে বলবো। সবাই সবটুকু ভিডিও দেখবা মনোযোগ দিয়ে। সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবা। কোনো পয়েন্ট যদি বুঝতে সমস্যা হয়। তাহলে আমি বলছিলাম ৫ নাম্বার থেকে শুরু করব, তাই না? এটা হলো ৭ নাম্বার, এটা হলো ৬ নাম্বার, এটা হলো ৫ নাম্বার। এই জায়গা থেকে শুরু হতে যাচ্ছে। কোম্পানির নামটা সুনীতি এন্টারপ্রাইজ ২০২৪ সালে ৩১ ডিসেম্বর তারিখে দেওয়া মিলা নিম্নরূপ। এই অঙ্ক করার আগে তোমাদের কাজ কি দেওয়া মিলটা আগে সমন্বয়গুলো আগে পড়ে নিবা বা তারও আগে কি কি বের করতে হবে সেটা একটু দেখবা। প্রথম প্রশ্ন হলো বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বের করো। দ্বিতীয় প্রশ্ন হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন হলো মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। সিম্পল অঙ্ক। এবার আমরা সমন্বয়গুলো একটু পড়ে যাব। বললে কি হবে? সমাপনী মজুত মানে ৪৮,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে ৮,০০০ টাকা আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। সমাপনী মজুত পণ্য থেকে ৮,০০০ টাকা বাদ যাবে এবং ওই ক্রয় থেকে ৮,০০০ টাকা বাদ যাবে। যেহেতু বীমা দাবি দিবে কিনা কিছুই বলে নাই, তাহলে ধরে নিতে হবে বীমা করা নাই। তাহলে সেটা অপরিচালন ব্যয়ের মধ্যে আগুনে বিনষ্টজনিত ক্ষতি লিখতে হবে ৮,০০০ টাকায়। যদি কিছু টাকা বীমা দাবি পাওয়া যাইতো তাহলে সেটা চলতি সম্পদে বসতো এবং সেই পরিমাণ টাকা বাদ দিয়ে বাকি টাকাটা অপরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হতো। যেহেতু বীমার কথা উল্লেখ নাই, সবটুকু মনে করতে হবে যে বীমা করা নাই, তার মানে অন্যান্য অপরিচালন ব্যয়ের গড়ে যাবে আগুনে বিনষ্ট পণ্য। আর সমাপনীতে একটা আইটেম একবার লেখা মানে দুইবার, যেহেতু সমাপনী দুই জায়গায় যা। ঠিক আছে, এটার কাজটা হয়ে গেল। বিনামূল্যে পণ্য বিতরণ ৪,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়। তো বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের সাথে যোগ হবে। বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের সাথে যোগ হবে। আর বিজ্ঞাপনের সাথে যোগ ক্রয় থেকে বাদ যাবে, বিজ্ঞাপনের সাথে যোগ হবে। মোট বিজ্ঞাপন খরচ ৪টি আর্থিক বছরের সমানভাবে অবলম্বন করতে হবে। তো বিজ্ঞাপনের সাথে বিজ্ঞাপন খরচ বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করে সেটাকে ৪ দ্বারা ভাগ করে ৩ দ্বারা বিলম্বিত দ্বারা মাইনাস করতে হবে। ৩ দ্বারা মাইনাস করলে বিষদায় বিপরীতে মাইনাস করতে হবে বিলম্বিত নাম দিয়ে। ৪ দ্বারা ভাগ করে ৩ দ্বারা গুণ করে। আর এই জায়গায় কিন্তু আমার বিলম্বিত বিজ্ঞাপন বের করতে বলছে। তো বিলম্বিত বিজ্ঞাপন বের করার সময় আমরা কি করব? বিজ্ঞাপনের সাথে পণ্য বিতরণ যোগ করে ৪ দ্বারা ভাগ করে ৩ দ্বারা গুণ করে যে টাকাটা হবে সেটাই হলো বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ ১ ভাগ অবলম্বন ৩ ভাগ বিলম্বিত হবে অটোমেটিক। তারপরে হলো যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ২,০০০ টাকা মজুরি অন্তর্ভুক্ত। মজুরি থেকে বাদ দিব, যন্ত্রপাতির সাথে যোগ করব এবং সেটা কবে সংস্থাপন করা হয়েছে বলা নাই, তাহলে আমরা ফুল ১ বছর অবচয় ধরলেও পারবো যে যন্ত্রপাতির উপর অবচয় ধরতে হয়। প্রাপ্য হিসাবে ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তো এই দেনাদারের উপর ৫% দিলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে, এটার নাম নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবার আসি অঙ্কের মধ্যে কি কি আইটেম আছে একটু দেখি। বেশি জুম করছি না, আরেকটু কমায় দিই। মূলধন উত্তোলন, মূলধন থেকে উত্তোলন বাদ যাবে। আমরা যদি কোন কোন জায়গায় যাবে, যেটি যার যে জায়গায় বসানো লাগবে, মূলধন উত্তোলন কোন জায়গায় বসে কেউ বুঝো না, এটা আশা করি এমন কেউ নাই। ক্রয় থেকে ক্রয়ের সাথে পণ্য উত্তোলন বাদ যাবে। পণ্য উত্তোলন কি ছিল? আগুনে বিনষ্ট পণ্য বাদ যাবে, আর বাদ যাবে কি? বিনামূল্যে পণ্য বিতরণ বাদ যাবে। আর প্রদ হিসাব তো হলো ক্রেডিট, চলতি দায়ে বসবে। অনাদায়ী পাওনা হলো রেওয়া মিলে সরাসরি লিখবো, আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চয় যোগ করবো, আর রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চয় ২,০০০ টাকা সেটা বাদ দিব। আন্তঃপরিবহন মানে ওই যে বিক্রিত পণ্য ব্যয় বের করার সময় বসবে। যন্ত্রপাতি সাথে ২,০০০ টাকা সংস্থা আমরা যোগ হবে, মজুরি থেকে ২,০০০ টাকা বাদ যাবে। ইজারা সম্পত্তি ১০ বছরের জন্য ১০ দ্বারা ভাগ করলে যে টাকাটা হবে সেটা ইজারা সম্পত্তির অবলোপন পরিচালন ব্যয়ে বসবে। আর ইজারা সম্পত্তি থেকে ১৫,০০০ টাকা মাইনাস হয়ে বসবে ইজারা সম্পত্তির অবলোপন স্থায়ী সম্পত্তির করে। বেতন ১০ মাসে, তার মানে বুঝতে হবে অঙ্কটা ১২ মাসে, ২ মাসে বেতন দেই নাই,
10 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে বকেয়া বেতন বের করব, সেটা যোগ করব, আবার এই বকেয়া বেতনটা চলতি দায়ে যাবে। তারপরে ব্যাংক জমা চলতি সম্পদ বিজ্ঞাপন খরচের সাথে ওই যে বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করব, সেটাকে আবার 4 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে বিলম্বিত লিখে বাইরে যাব। পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন লিখতে হবে 21,000 আর 4,000 25,000, সেটাকে বিজ্ঞাপন কত? বিজ্ঞাপন হলো 12,000 আর 4,000 16,000। 16,000 কে 4 দ্বারা ভাগ করলে 4,000 হবে, 3 4 12,000 বিলম্বিত হবে। 4,000 টাকা বাইরে যাবে। আর মজুরির সাথে 2,000 টাকা সংস্থাপন মাইনাস করব, বাকিটা বাইরে বসায় দিব মিড কলামে। আর প্রারম্ভিক মজুত পণ্য সরাসরি মিড কলামে বসাবো। এটার মধ্যে এমন কোনো আইটেম নাই যে আমরা বুঝতেছি না, তাই না? সম্পদের পরিমাণ বের করতে পারবো, আর কোনো কাবজা বইবে দেয় নাই। এবার আমরা আসি 5 নাম্বারটা যদি হয়ে যায়, 6 নাম্বার অঙ্কের সমন্বয় একটু পড়ে নিই কি আছে দেখি। সমাপনী মজুত পণ্য এত টাকা, এটা পড়ার কিছু আছে? নমুনা হিসাবে বিনামূল্যে পণ্য বিতরণ একটু আগে বলে আসছি, বিজ্ঞাপনের সাথে যোগ হবে, ক্রয় থেকে বাদ যাবে। আন্তঃফেরত 2,000 টাকা, অলিখিত বিক্রয় 2,000 টাকা, বিক্রয়ের সাথে যোগ হবে, দেনাদারের সাথে যোগ হবে। আর অতিরিক্ত মূলধন আনা হিসাব করা হয়, আনা হয়েছে। অতিরিক্ত মূলধন আনা হয়েছে যেহেতু এই জায়গায় দিছে, তার মানে বুঝতে পারে হিসাবভুক্ত হয় নাই। অতিরিক্ত মূলধন আনলে রেওয়া মিলের সাথে যোগ করা হবে, সমন্বয় মূলধনের সাথে যোগ হবে এবং নগদের সাথে যোগ হবে। এবার সমন্বয়গুলো আমরা অঙ্কে কি কি বের করতে বলছে, যে প্রদেয় ভাড়ার পরিমাণ নির্ণয় করো। ভাড়ার একটা অবশ্যই হিসাব থাকবে। ভাড়া বলছে 4/3 অংশ। আমি এই অংশ এবং এই ভগ্নাংশ পার্সেন্টেজ এই তিনটা বিষয় বহুবার বলছি, কিন্তু আবার একটু বলে দিই তোমাদেরকে। যদি অঙ্ক 12 মাসের, যদি পার্সেন্টেজ হয় 100%-এর বেশি হইলে বুঝবা কি অগ্রিম। 100%-এর বেশি হইলে অগ্রিম। তো 100%-এর বেশি যদি 110% হয়, 110 দ্বারা ভাগ করে 10 দ্বারা গুণ করে অগ্রিমটা বের করতে হবে। আর যদি কি হয় 80% হয়, তাহলে যা দেওয়ার কথা দেই নাই, কিছু বকেয়া আছে। 10 দ্বারা 80 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে বকেয়া বের করতে হবে, যদি 80% হয়। আর যদি মাসে হয়, 12 মাসে বেশি হলে অগ্রিম, কম হলে বকেয়া। মনে করো 15 মাস, তো 15 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে অগ্রিম বের করব। যদি বলে 8 মাস, 8 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করে বকেয়া বের করব। এবার আসো ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশ যদি এমন হয়, ভগ্নাংশের নিচে মনে করো 5, উপরে মনে করো 3, দেওয়ার কথা ছিল 5 ভাগ, দেওয়া হয়েছে 2 ভাগ, সবসময় উপরের অংশ দ্বারা ভাগ হবে। উপরটা ছোট হইলে হবে বকেয়া, 3 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে বকেয়া বের করবো। যদি উল্টা হয়, যেমন উপরে 5 নিচে 3, তাহলে দেওয়ার কথা ছিল 3 ভাগ, দিয়ে দিছি 5 ভাগ, 5 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে অগ্রিম বের করবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আমরা দেখবো এই অঙ্কের ভিতরে কি আছে, মানে নতুন কোনো ক্রিটিক্যাল আইটেম আছে কিনা যেটা আমরা পারি না। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়ের সাথে বলছি বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস হবে। আগুনে বিনষ্ট পণ্য তো আর ছিল না, ওই একটা আইটেমে মাইনাস হবে, তাই তো? বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়টা যোগ হবে। বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় কি হবে? যোগ হবে। মজুরির সাথে কোনো কাজ নাই, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, এটাও বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়টা প্রাপ্য হিসাবে যোগ হবে। প্রদেয় হিসাব চলতি দায়। সাপ্লাই যদি হয় সেটাকে সম্পদ মনে করতে হবে। সাপ্লাই সম্পর্কে কিছু বলে নাই, আমরা সম্পদ মনে করে এটা চলতি সম্পদের মধ্যে বসায় দিলেও পারবো। তারপরে হলো সাধারণ খরচ, পরিচালন ব্যয়, উত্তোলন মূলধন দিয়ে বাদ যাবে। মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ হবে। আসবাবপত্র, স্থায়ী সম্পদ, ব্যাংক জমা, উদ্ধৃত চলতি সম্পদ, 5% ঋণ দীর্ঘমেয়াদী দায়, এবং এই 5% ঋণের উপর 80,000 টাকার উপর 5%, 4,000 টাকা ঋণের সুদ বকেয়া আছে ধরে নিতে হবে, যেহেতু রেওয়া মিলে ঋণের সুদ দেওয়া হয় নাই এবং কোনো প্রমাণ নাই। ভাড়া ছিল 12,000 টাকা, 4/3 অংশ দেওয়া হয়েছে, তার মানে 3 ভাগ দিছি, 1 ভাগ বাকি আছে। ওই ভাড়ার টাকাটাকে 12 দ্বারা ভাগ করে, না 4 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে, 3 দ্বারা ভাগ করলে 1 দ্বারা গুণ করলে আমরা বকেয়া ভাড়া পরিমাণটা পাবো। ভাড়ার টাকাটাকে কি করব? ভাগ করব কত দ্বারা? ভাড়ার টাকাটাকে 3 দ্বারা ভাগ করব। ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় উপরের অংশ দ্বারা ভাগ করব। উপরের অংশ দ্বারা ভাগ করে যত অংশ কম বেশি আছে, উপরের অংশ যদি বড় হয়, উপরের অংশ ছোট হইলে বকেয়া, আর উপরের অংশ যদি ছোট হয়, না উপরের অংশ ছোট হইলে বকেয়া, উপরের অংশ বড় হইলে অগ্রিম। তাহলে আমাদের এই জায়গায় উপরের অংশ 3, তার মানে 1 অংশ কম। তাহলে 3 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? বকেয়াটা পেয়ে যাবো। 3 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করলে বকেয়াটা পাবো।
এটাতে সমস্যার আমি আর কিছু দেখি না, নতুন কোনো আইটেম নাই, জাস্ট অঙ্ক প্র্যাকটিসের বিষয়। আমি খালি একবার দেখে যাবো নতুন কিছু আছে কিনা যেটা আমরা বুঝি না এখনো। 10 মাস বুঝি, ঋণপত্র, এই যে এটা একটু বোঝার বিষয় যে ঋণ আছে। এই ক্ষেত্রে ঋণটা হয়েছে 1, 10, 10, 11, 12, 13, 10, 11, 12, 3 মাস, 3 মাসে সুদ ধরতে হবে। যেহেতু আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবরের 1 তারিখ ঋণ করছি, 3 মাসে সুদ ধরতে হবে। অর্থাৎ 10 থেকে 12 পর্যন্ত করলে 3 মাস আসে। 3 মাসে সুদ দেবো, ঋণের সুদ যেহেতু দেওয়া নাই সবটুকু বকেয়া আছে মনে করতে হবে, এবং সেটা চলতি দায়ে বসবে, অন্যান্য ব্যয়ে বসবে। অগ্রিম ভাড়া এত অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তো অগ্রিম ভাড়া যেটা আছে সেটাকে আমরা 5 দ্বারা ভাগ করে, অগ্রিম ভাড়া কত অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে? 4/3 অংশ, তাই না? 4/3 অংশ 4 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে ভাড়া খরচ হিসাবে লিখবো, আর বাকি 1 অংশ টাকা অগ্রিম চলতি সম্পদ হিসেবে থাকবে। অনুপার্জিত সেবায়ের, অনুপার্জিত সেবায় কিন্তু চলতি দায়ী, এত অংশ উপার্জিত হয়েছে, সেবায়ের সাথে এটা যোগ হবে, আর বাকি অংশটা চলতি দায়ী যাবে। বছর শেষে সাপ্লাইজের পরিমাণ 50,000 টাকা, তার মানে বাকি সাপ্লাইজটা ব্যবহার করা হয়েছে, এটা আবার চলতি সম্পদে যাবে যে পরিমাণ রয়ে গেছে। যন্ত্রপাতি অবচয় 10% ধার্য করতে হবে, ধরে দিব 10% যন্ত্রপাতির অবচয় পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। তো এটাতে যা যা বলতে হয় সবগুলা বের করতে পারবো, যা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অঙ্কগুলো অবশ্যই মিলে যাবে, সহজ অঙ্ক। হাতের নগদ প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, পদ হিসাব চলতি দায়। আমি দেখবো যে কোনো ক্রিটিক্যাল আইটেম আছে কিনা যেটা তোমরা এখনো পারবা না, এটাই দেখা উচিত শুধু, আর তো কিছু না, কয়েকটা অঙ্ক তো করতেই হবে। এবার আসি মূলধন, আমরা জানি কোন জায়গায় বসে, উত্তোলন জানি, নিরীক্ষা সেবা আয়, এটা এটা ক্রয় বিক্রয় নাই, সেবামূলক প্রতিষ্ঠান, আয় শুরুতেই বসবে। বেতন 11 মাস 11 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করে বকেয়া বের করব। তারপরে হলো ব্যাংকে, ব্যাংকে জমা, এটা কি লেখা? হ্যাঁ, ব্যাংকে জমা চলতি সম্পদ, অনুবাদী সেবায় চলতি দায়, বন্ধুক ঋণ চলতি দীর্ঘমেয়াদী দায়, বীমা খরচ, পরিচালন ব্যয়, অফিস সরঞ্জাম দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, সাপ্লাই চলতি সম্পদ, ভাড়া 14 মাস 2 মাসের অগ্রিম, 14 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে অগ্রিম বের করতে হবে, আর প্রদেয় নোট চলতি দায়। এবার আসতে হবে বছর শেষে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 8,000, ব্যবহৃত এই 8,000 টাকা সাপ্লাইজ খরচ, বাকিটা চলতি সম্পদে যাবে। অনুপার্জিত সেবায় 3/4 অর্জিত হয়েছে, তার মানে 4/3 অংশ অর্জিত হয়েছে, 4 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে সেবায়ের সাথে এটা যোগ হবে। তারপরে অফিস সরঞ্জামের 8% অবচয় ধরতে হবে, অবচয় ধরতে কোনো সমস্যা নেই। নিরীক্ষা সেবা প্রদান করা হয়েছে, বিল পাওয়া যায়নি, যেটা নিরীক্ষা সেবার সাথে যোগ করতে হবে, দেনাদারের সাথে যোগ করতে হবে, বাকিতে সেবা দেওয়া হয়েছে। বীমা খরচ 3 বছর, 3 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে অগ্রিম বের করতে হবে, অগ্রিমটা আবার চলতি সম্পদে যাবে। আমি দেখি না নতুন কিছু আছে যেটি তোমরা পারবা না। তারপরে আছে নগদ তহবিল আছে, আসবাবপত্র আছে, সাপ্লাইজ আছে, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় নোট 1/4/2024, তার মানে আমি এপ্রিল থেকে ঋণ নিছি, এপ্রিল থেকে 10% সুদ ধরতে হবে, তার মানে 9 মাসে সুদ ধরতে হবে। যেহেতু সুদ দেওয়া নাই, সবটুকু সুদ বকেয়া আছে, বকেয়া সুদটা অন্যান্য অপরিচালন ব্যয়ে যাবে এবং চলতি দায়ে যাবে। মূলধন তো মালিকানা সত্ত্বের অংশ আমরা জানি, অনুপার্জিত সেবায় চলতি দায়ে যাবে, উত্তোলন মূলধন থেকে মাইনাস হবে। সেবায় তো শুরুতেই বসবে, যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, বেতন, পরিচালন ব্যয়, বিজ্ঞাপন পরিচালন ব্যয়, ভাড়া পরিচালন ব্যয়। বললো বেতনের 4/1 অংশ বকেয়া আছে, তাহলে দিছি কয় অংশ? 3 অংশ, সিম্পল হিসাবটা বুঝতে হবে। 3 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করে বকেয়াটা পেয়ে যাবো, 4/1 অংশ। প্রশ্নটা বুঝতে হবে, এটা রেওয়া মিলে না সমন্বয়, এটা 4/1 অংশ বকেয়া আছে, তাহলে আমি 4/3 অংশ দিয়ে দিছি, 3 অংশ উপরের টাকাটা 3 দা ভাগ করে রেওয়া মিলের টাকাকে 3 দা ভাগ করে 1 দা গুণ করে বকেয়া পাবো। 4/1 অংশ বকেয়া, বকেয়া আছে। বেতন 4/1 অংশ। বিজ্ঞাপন এত অংশ বিলম্বিত করো, তো বিলম্বিত এই 4 দ্বারা ভাগ করে 5 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে বিলম্বিত বের করো, মাইনাস করে দিবা, বিলম্বিত সবসময় মাইনাস হবে। সাপ্লাইজ ক্রয় এত টাকা হিসাবভুক্ত হয়নি, তো সাপ্লাইজের সাথে যুক্ত হবে এবং পাওনাদারের সাথে যোগ করতে হবে। সাপ্লাইজ মজুত রয়েছে 7,000 টাকা, তো এই সাপ্লাই 7,000 টাকার যেটা রয়েছে এটা সম্পদ, বাকি সাপ্লাইজটা খরচ হিসেবে গণ্য করতে হবে, যেটা রয়ে গেছে এটা চলতি সম্পদে বসাই দিবি। আসবাবপত্রের উপর অবচয় ধরতে হবে, তো অবচয় ধরবো, কোনো সমস্যা নাই। বাকিতে সেবা প্রদান করা হয়েছে, এত টাকা হিসাবভুক্ত হয়নি, বাকিতে সেবা দিলে দেনাদারের সাথে যোগ হবে এবং এই সেবায়ের সাথে যুক্ত হবে। সবগুলা হিসাব নিকাশ ক্লিয়ার, আমি দেখি না কোনো ঝামেলা আছে, নিজেরাই করতে পারবো এটা। তারপরে আছে এই যে
সোয়া এন্টারপ্রাইজের হিসাব নিকাশ। আমরা ক্রয় বিক্রয় কোন কোন জায়গায় বসে এটি তো না বুঝি, এমন তো কেউ বুঝি না, এমন কেউ নাই। ক্রয় ও বিক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, উত্তোলন ও মূলধন, আসবাবপত্র, বেতন, পরিবহন মানে ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, বিক্রিত ব্যয়ের মধ্যে এটা বসবে। তারপরে প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব চলতি দায়, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, ভাড়া পরিচালন ব্যয়, কর অভিজ্ঞ পরিচালন ব্যয়, সমাপনী মজুত পণ্য এত টাকা মূল্যায়িত হয়েছে, বাজার মূল্য এত টাকা, তো যেটা দাম কম সেটা লিখতে হয়। উপভাড়া বকেয়া আছে, উপভাড়া চলতি সম্পদ এবং বকেয়া ভাড়া, বকেয়া উপভাড়া আয়, বকেয়াটা আয়ের বকেয়া চলতি সম্পদ, তাহলে বকেয়াটা আবার কি করতে হবে, চলতি সম্পদে লিখতে হবে এবং উপভাড়ার সাথে এটা যোগ করতে হবে। কিন্তু প্রশ্নে উপভাড়া কি আদৌ আছে? উপভাড়া অঙ্কে নাই। যেহেতু অঙ্কে উপভাড়া নাই, যে টাকাটা আছে সবটুকুই এবছর লিখতে হবে এবং এটা চলতি সম্পদে লিখতে হবে। যদি আগে উপভাড়া থাকতো তার সাথে বকেয়া যোগ করে লিখতে পারতাম। এটা হয়ে গেল। বিক্রয়ের মধ্যে এত টাকা আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে, তো বিক্রয়ের সাথে মাইনাস হবে, আসবাবপত্রের সাথে, আসবাবপত্র থেকেও মাইনাস হবে, বিক্রয় থেকেও মাইনাস হবে, বিক্রয় থেকে বাদ যাবে, আসবাবপত্র থেকেও বাদ যাবে। তারপরে অনাদায়ী পাওনা হিসাবে এত টাকা, তো দেনাদাতি বাদ যাবে। তারপরে বাদ দেওয়ার পরে টাকার উপর এই পার্সেন্টেজ দিতে হবে, এটার নাম নতুন অনাদায়ী পাওনা এবং পার্সেন্টেজ মানে যে টাকা হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করা হবে, তো ধার্য করার কোনো সমস্যাই নাই, আমি দেখি না আসলে। এবার আমরা দেখবো শেষের অঙ্কটাতে কি আছে। প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, সর্বশেষ ক্রয় বিক্রয় আছে বেতন 10 মাস, তাহলে 10 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে বকেয়া বের করব। তারপরে পণ্য ফেরত, ডেবিট পাশেটা বিক্রয় ফেরত, ক্রেডিট পাশেটা ক্রয় ফেরত। মূলধন মালিকানা সত্ত্বে বসবে। নগদ তহবিল, চলতি সম্পদ, চালানি কারবারি, প্রেরিত পণ্য 750 টাকা। এটা নিয়ে কাহিনী আছে, আমি দেখবো। আসবাবপত্র 1.5 লাখ টাকা ঋণপত্র 1/4/2022 তারিখে কি করা হলো, 1/4/2022 সালে ইনভেস্ট করা হয়েছে। অঙ্কটা 23 সালে, 1 বছরের বেশি কোনো সুদ কাউন্ট করা হয় না, সর্বোচ্চ 1 বছরে কাউন্ট করব। এবং যেহেতু ঋণ প্রতি সুদ দেওয়া হয়নি, সবটুকু বকেয়া আছে ধরে নিব, অপরিচালন বেড়ে যাবে এবং চলতি দিয়ে যাবে ঋণ প্রতি সুদটা। প্রাপ্য হিসাব চলতি সময়, প্রদেয় হিসাব চলতি দেয়। সমন্বয়ে কি কি আছে একটু দেখে নেই। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে এত টাকা, ক্রয় মূল্য এত টাকা, যেটা দাম কম সেটা লিখতে হয়। তারপরে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা আমরা বিজ্ঞাপন থেকে বাদ দিব, ক্রয় বিজ্ঞাপনের সাথে যোগ করব, ক্রয়ের সাথে ক্রয় থেকে বাদ দিব। মোট বিজ্ঞাপনে এত অংশ অবলোপন করো, এত অংশ যদি অবলোপন হয় বাকি অংশটা বিলম্বিত হবে। 3 ভাগের 1 অংশ যদি অবলোপন হয় 2 অংশ বিলম্বিত হবে, মাইনাস করবো বিলম্বিত নাম দিয়া, 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে। চালানি কারবারে প্রেরিত পণ্য 1000 টাকা বিক্রি করা হয়েছে, তার উপর কমিশন দিতে হবে 5% বিক্রয় মূল্যের উপর। আমরাই লিখবো কি এই জায়গায় চালানি কারবারে প্রেরিত পণ্য লাভ ক্ষতি বের করতে বলছে আবার, সেটার জন্য চালানি কারবারে প্রেরিত পণ্য লিখবো 1000 টাকা, এর প্রেরিত পণ্য বিক্রয় মূল্য 1000 মাইনাস কমিশন 1000 এর 10% 100 টাকা। চালানি কারবারের নিকট প্রাপ্য হলো 900 টাকা। তো 900 টাকা হলে আমি পণ্য প্রেরণ করছিলাম 750 টাকা, 900 টাকা আমি পাবো, বাট আমি 750 টাকা পণ্য পাঠিয়েছি, আমার লাভ হয়েছে মূলত 150 টাকা। এই ক নম্বরের উত্তর হয়ে গেছে। তো এই যে 150 টাকা লাভ হয়েছে এটা লিখবো অপরিচালন ব্যয়ের মধ্যে 150 টাকা, চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা 150 টাকা লিখবো, চালানি কারবারে প্রাপ্য লিখবো 900 টাকা, চলতি সম্পদ, এই দুইটা ফাংশন। এই 750 টাকার মানে কোনো জায়গায় সরাসরি বসবে না, মাইনাস করার সময় যা বসছে এটা গেল। তারপরে আছে কমিশন গেছে, বিক্রয় অত ফেরত শর্তে বিক্রয় এত টাকা বিক্রি করা হয়েছে বলে গণ্য করা হয়নি, ক্রয় মূল্য ছিল 4,000 টাকা। সেই 5,000 টাকা বিক্রয় অত ফেরত শর্তে বিক্রয়, বিক্রয় থেকে বাদ দিব 5,000 টাকা, এই হলো সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করবো 4,000 টাকা। আর দেনাদারের সাথে থেকে মাইনাস করো 5,000 টাকা, কারণ দেনাদার তো আমার টাকাটা দিবে না, এটা বাকিতে বিক্রয় ছিল, ধরে রাখছিলাম বিক্রি হবে কিন্তু বিক্রয়টা হয় না, এই জন্য এটা বাদ দিতে হবে। দেনাদার থেকে বাদ যাবে, বিক্রয় থেকে বাদ যাবে 5,000 টাকা, আর সমাপনী মজুত পণ্যের সাথে যোগ হবে 4,000 টাকা। এই হলো হিসাব নিকাশ। আশা করি এটার মধ্যে তেমন ক্রিটিক্যাল আইটেম নাই, নিজেরা পারবা। অঙ্কটি অবশ্যই প্র্যাকটিসে রাখতে হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।